প্রশ্ন এখানে আমি বলে দিই একটু। আম্লিকতা দিয়ে একটা প্রশ্ন আছে, সেটাও না না বললে একটা টপিক বা একটা টাইপ বাদ পড়ে যাবে। প্রশ্নটা থেকে বইতেই আছে, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এর আম্লিক ধর্ম বা আম্লিকতা প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড অপেক্ষায় বেশি। ব্যাখ্যা করো বা কেন। অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের আম্লিক ধর্ম বেশি প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, তার মানে এখানে যে পয়েন্টটা আলোচনা করব সেখানে আম্লিকতা এই ধর্মটা ঢুকে গেল। এই যে অনেকগুলো ধর্ম বলেছিলাম তার মধ্যে আম্লিকতাটাও আছে, দেখবে এই দেখো আম্লিকতা, এটার ব্যাখ্যাটা করব আমরা। ছবি দুটো এঁকে দিই আমি। অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড 1-2 পজিশনে একটা ওইচ গ্রুপ আছে, হাইড্রক্সি গ্রুপ, আর বেনজোইক অ্যাসিড মানে COOH, এটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। আর প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড কেমন হবে? ওইচ গ্রুপটা আর COOH গ্রুপটা 1-4-এ থাকবে, প্যারা পজিশনে থাকবে। কার আম্লিকতা বেশি বলছে? এর আম্লিকতা বেশি, এর আম্লিকতা কম। এখন একটা থিওরি আছে, সেই থিওরিটা বলবো। সেই থিওরিটা অ্যাসিড বেস থিওরি আছে। আমাদের চ্যাপ্টার আছে ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আছে, সাম্য অবস্থা, আয়নিক সাম্য। জানি না তোমাদের আছে কিনা, মনে হয় এই টার্মে নেই। আয়নিক সাম্য বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে একটা আম্লিকতা দিয়ে একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস থিওরি। কনজুগেট, লিখে রাখো, কনজুগেট অ্যাসিড বেস থিওরি। বাংলায় বলা হয় অনুবন্ধী অ্যাসিড ক্ষার তত্ত্ব। তাহলে যে থিওরির কথা বলছিলাম, কনজুগেট অ্যাসিড বেস থিওরি, সে থিওরিটা কি বলছে শুনে নাও। সাপোজ ধরো কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস কাকে বলে আগে বলে দিই। এটা একটা অ্যাসিড HA, এই অ্যাসিড থেকে যদি H+ বেরিয়ে যায় তাহলে যে বেসটা পাবে সেই বেসটার নাম হচ্ছে A-। এটা হচ্ছে বেস বা ক্ষার। একে বলা হয় অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার, কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেস কাকে বলে বুঝতে পারলাম। তোমাকে যদি প্রশ্ন করি HCl এর কনজুগেট বেস কে? Cl- হচ্ছে কনজুগেট বেস, শর্টকাটে লিখছি C.B। এর HCl এর কনজুগেট বেস হচ্ছে Cl-। আচ্ছা, না এরকম আছে HCOOH, এখান থেকে যদি H+ বেরিয়ে যায় তাহলে কনজুগেট বেসটা কি পাবো? HCOO-। এটা হচ্ছে কনজুগেট বেস। কার কনজুগেট বেস? এই ফর্মিক অ্যাসিডের কনজুগেট বেস। আচ্ছা, কনজুগেট অ্যাসিড কাকে বলা হয়? আমি উল্টো করে বলতে পারি, করসপন্ডিং অ্যাসিডও বলতে পারি। যেমন এর করসপন্ডিং অ্যাসিডকে এইটা, Cl- এর কনজুগেট অ্যাসিডকে HCl, A- এর কনজুগেট অ্যাসিডকে HA। তাহলে এটা অ্যাসিড, এটা বেস, এটা কনজুগেট অ্যাসিড বেস বলে। আরও আছে, অনেক ব্যাখ্যা আছে কনজুগেট বেসে। অ্যাসিডের ব্যাখ্যা আমি পরে দেবো যদি আমাকে চ্যাপ্টারটা পড়াবার সুযোগ দেওয়া হয়। এখন থিওরিটা কি? কনজুগেট অ্যাসিড বেস থিওরি। এটা লিখে নাও, যেহেতু এখানে লেখা নেই। লেখো, কোনো অ্যাসিডের
অ্যাসিডের কনজুগেট বেস, বাংলায় লিখলে অনুবন্ধী ক্ষার, যত বেশি সুস্থিত হয়, যত বেশি স্টেবল হয়, সুস্থিত হয়, অ্যাসিডটি তত বেশি তীব্র হয়, বা অ্যাসিডটি তত বেশি তীব্র অ্যাসিড। কোনো অ্যাসিডের কনজুগেট বেস যত বেশি সুস্থিত হয়, অ্যাসিডটি তত বেশি তীব্র হয় বা তত তীব্র অ্যাসিড। উল্টোটাও বলতে পারি, কোনো বেসের কনজুগেট অ্যাসিড যত বেশি সুস্থিত হয়, বেসটি তত তীব্র বেস হয়, তত বেশি ক্ষারীয় হয়। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এবার আমি এখানে চলে আসি। এই যে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এখানকে যদি আমি কনজুগেট বেসের কথা বলি, তাহলে সেই কনজুগেট বেসটা কেমন দেখতে হবে? এটা তো অ্যাসিড, তার কনজুগেট বেসটা আমি এখানে ড্র করছি। ঠিক লিখেছি, দেখো তো, COO মাইনাস করে দিয়েছি। তাহলে এটা কনজুগেট বেস, কার কনজুগেট বেস? অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের কনজুগেট বেস। প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের কনজুগেট বেস কি হবে? COO মাইনাস H প্লাস। এখন আমি বলে দিলাম তোমাকে ওপরেরটা তীব্র অ্যাসিড। এখন তুমি বলো এই দুটো কনজুগেট বেসের মধ্যে কে বেশি স্টেবল, কে বেশি সুস্থায়ী? অর্থটা বেশি স্টেবল, কারণ কনজুগেট অ্যাসিড বেস থিওরি তাই বলছে। কেন বেশি স্টেবল? কারণ এইখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। আর একটা কথা কি বলবো বলো, নামটা বলো নিজের। নাজিয়া, পড়াশোনা করছো। চিলেটিং রিং হয়। এই চিলেটিং রিং যদি হয় তাহলে যৌগটা স্টেবল হয় প্রচুর। চিলেটিং রিং এখানে হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য চিলেটিং রিং খুব বেশি সুস্থায়ী হয়। এখানে লিখবে খুব বেশি সুস্থায়ী। আর খুব বেশি সুস্থায়ী যদি হয় তাহলে অ্যাসিডটা কি হবে? তীব্র অ্যাসিড হবে। আর এইটা স্টেবিলিটি হবে কি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় না, ফলে চিলেটিং রিং হয় না। চিলেটিং রিং না হলে সুস্থায়ী, স্টেবিলিটি কম, তাহলে এটা দুর্বল অ্যাসিড। এবার প্রশ্ন আরো যদি এক্সট্রা জানতে চাও তাহলে বলে দিই থিওরিটার পেছনে কারণটা কি। যদি এই যৌগটা স্টেবল বেশি হয়, ভালো করে শোনো, এই যৌগটা যদি স্টেবল বেশি হয় তাহলে রিয়াকশনটা বাঁ দিক থেকে ডান দিকে যাবে, ফরওয়ার্ড রিয়াকশন হবে। কারণ এই দিকে গেলে স্টেবিলিটি পাবে, তাই বাঁ দিক থেকে ডান দিকে যাবে। ভেবে নাও তোমাকে যদি আমি প্রশ্ন করি, তোমার দু জায়গায় টিউশন আছে, দু জায়গায় কেমিস্ট্রি পড়ো। একটা জায়গায় কেমিস্ট্রি পড়লে তোমার সুযোগ সুবিধা স্টেবিলিটি বেশি, বেশি বুঝতে পারো, বেশি স্টেবল মনে করো নিজেকে। আর একটা জায়গায় বেশি স্টেবল মনে করো না, অসুবিধা হয়, তাহলে তুমি কোথায় কেমিস্ট্রি পড়তে যাবে? যেখানে বেশি সুবিধা হয়, যেখানে বেশি স্টেবিলিটি পাও। তাহলে এই যে অ্যাসিডটা ডান দিকে কেন যাবে? কারণ ডান দিকে গেলে স্টেবিলিটি পাবো। ডান দিকে গেলে যদি স্টেবিলিটি পাই তাহলে ফরওয়ার্ড রিয়াকশন হবে। আর ওটাকে এরকম বড় করেও দেখাতে পারি, আর এটা অল্প করে দেখালাম। তাহলে ডান দিকে যাবে, আর ডান দিকে যত যাবে তত H প্লাস বেরোবে। দেখো ডান দিকে গেলে H প্লাস বেরোবে, আর H প্লাস যত বেশি বেরোবে যৌগটা তত বেশি তীব্র অ্যাসিডিক হবে। কারণ যে যত বেশি H প্লাস আয়ন দেয় সে তত তীব্র অ্যাসিড। এখন এই নিচেরটা ডান দিকে যেতে চাইবে না কেন?
কারণ ডান দিকে স্টেবিলিটি কম আছে, অতটা বেশি স্টেবিলিটি নেই, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে। ডান দিকে যাবে কিন্তু অত বেশি যাবে না, এর তুলনায় কম যাবে। সেই জন্য কনজুগেট বেস যত বেশি স্টেবল হয় তার করসপন্ডিং অ্যাসিড তত বেশি তীব্র হয়। এটা কনজুগেট অ্যাসিড বেস থিওরির মূল নীতি। আশা করি বুঝতে পেরে গেছো। আর লাস্ট প্রশ্ন বলে শেষ করব, যেটা তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলে, স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক ইফেক্টটা কি স্যার, এটা একটু বলে দিন। দেখো, কিছু অ্যালকোহল আছে, প্রশ্নটা কি আছে সেটা আগে বলে দিই, তোমাদের বইতেই আছে যে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট বা ভর বিশিষ্ট অ্যালকোহল জলে দ্রাব্য, কিন্তু কি বেশি আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহল জলে কম দ্রাব্য বা জলে অদ্রাব্য। আছে তো প্রশ্নটা? আচ্ছা, এই প্রশ্নটা তাহলে ব্যাখ্যা করবো আমি। আচ্ছা দেখো, আমি একটু আগেই প্রশ্ন করেছিলাম যে অ্যালকোহল জলে দ্রাব্য হয়, ইথার জলে দ্রাব্য হয় না। বলিনি, প্রশ্নটা আছে, অ্যালকোহল জলে দ্রাব্য, ইথার জলে দ্রাব্য হয় না, এই প্রশ্নটাও আছে, দেখে নেবে। অ্যালকোহল মানে ROH আর ইথার মানে ROR, এটা আলাদা প্রশ্ন। এ জলে অদ্রাব্য আর এটা জলে দ্রাব্য, এই প্রশ্নটাও আছে। তাহলে এটা যখন ব্যাখ্যা করবে, বইতে আছে দেখবে, এ জলের সাথে হাইড্রোজেন বন্ধন করে জলের সাথে, তাই জলে দ্রবীভূত হবে। জলের সাথে হাইড্রোজেন বন্ধন খুব একটা করতে পারে না, কারণ OH নেই, তবে আংশিক হাইড্রোজেন বন্ধন করতে পারে, তাহলে একটু দ্রবীভূত হয়, অল্প দ্রবীভূত হয়, এরকম একটা ব্যাপার আছে। এবার আবার অ্যালকোহল থেকেই প্রশ্ন আছে যে অ্যালকোহলের মধ্যে যার আণবিক ভর কম তারা জলে দ্রবীভূত হয়ে যায়, আর বেশি আণবিক ভর থাকলে জলে দ্রবীভূত হবে না। মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি মিথাইল অ্যালকোহল থাকে তাহলে দ্রবীভূত হয়ে যাবে, যদি ইথাইল অ্যালকোহল থাকে তাহলে দ্রবীভূত হয়ে যাবে। এরকম ভাবে চারটে যদি কার্বন থাকে, চারটে, তাহলে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু যদি বেশি একাধিক কার্বন থাকে, একাধিক কার্বন, আণবিক ভর অনেক বেশি, তারা দ্রবীভূত হতে চায় না। যেমন ডেকেন, পেন্টেন, হেক্সেন, এদের অ্যালকোহল যদি থাকে, হেক্সানল, পেন্টানল, ডেকানল, এরা দ্রবীভূত হতে চায় না। চারটে কার্বন পর্যন্ত দ্রবীভূত হতে চায়। তার মধ্যে মিথাইল অ্যালকোহল সবচেয়ে বেশি দ্রবীভূত হয়ে যাবে। যত আণবিক ভর বাড়বে দ্রব্যতা কমবে। এটা কারণটা শোনো। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে OH পার্ট, একে বলা হয় পোলার পার্ট। কি বলা হয়? পোলার পার্ট। কেন পোলার পার্ট বলছি? অক্সিজেনের মাধ্যমে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেনের মাথায় প্লাস, তাহলে এটা পোলার পার্ট। পোলার পার্ট জলকে পছন্দ করে না অপছন্দ করে? এটাকে বলবো হাইড্রোফিলিক পার্ট। ফিলিক মানে জানি তো, ফিলিক আকর্ষী। তাহলে হাইড্রোফিলিক পার্ট মানে জল আকর্ষী, জলকে আকর্ষণ করে, বা হাইড্রোফিলিক পার্টের মানে ওয়াটার লাভারও হতে পারে, জলকে ভালোবাসে, জলকে পছন্দ করে। আর এই যে পার্টটা আছে, লাল পার্টটা, এটা হাইড্রোকার্বন পার্ট, তাই না? এটা নন পোলার পার্ট। নন পোলার পার্ট জলকে পছন্দ করে। এইটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট।
ফোবিক মানে বিকর্ষী, জল বিকর্ষী, জলকে অপছন্দ করে, জলকে ভালোবাসে না। এখন জলে কারা দ্রবীভূত হয়? যারা জলকে ভালোবাসে। পোলার পার্টটা জলে দ্রবীভূত হতে চাইবে, নন পোলার পার্টটা জলে দ্রবীভূত হতে চাইবে না। এখন যদি এই পার্টটা বাড়তে শুরু করে, আর পার্টটা যদি বাড়তে শুরু করে, কার্বনের সংখ্যা বাড়তে শুরু করে, তাহলে সে হাইড্রোফোবিক পার্ট বাড়ছে, জলে দ্রবীভূত হবে না। আর স্টেরিক ইফেক্ট যেটা বলছে, এই হাইড্রোকার্বন যদি বাড়ে, সংখ্যা যদি বাড়ে, বড় গ্রুপ যদি হয়ে যায়, কার্বনের সংখ্যা বাড়তে বাড়তে যায়, তাহলে বাধা সৃষ্টি করে। স্টেরিক মানে বাধা, স্টেরিক হিন্ড্রেন্স মানে বাংলায় যদি বলি স্থানাভাবজনিত বাধা। স্থানাভাবজনিত বাধা মানে স্থানের অভাব সৃষ্টি হয়। তাহলে স্টেরিক ইফেক্ট মানে এই যে কার্বন সংখ্যা যদি বাড়ে, হাইড্রোজেন বন্ধনে বাধা দেবে। কাকে? জলের সাথে হাইড্রোজেন বন্ধনকে স্টেরিক হিন্ড্রেন্স দেখা যাবে, বাধা দেখা যাবে। ফলে জলে দ্রবীভূত বা দ্রাব্যতা কমবে। এক কথায় যদি মনে রাখো, নন পোলার পার্টের পরিমাণ বাড়লে, হাইড্রোফোবিক পার্টের পরিমাণ বাড়লে জলের দ্রাব্যতা কমবে। এই বাধাটা এরকম করে যদি দেখাতে চাও, না ছোট আর আছে, জলের সাথে হাইড্রোজেন বন্ডিং সে করে নিতে পারলো, কিন্তু এই আর এর গ্রুপটা যদি বড় হয়ে যায়, জল আসতে পারবে না, এই জায়গায় জলটা আসতে পারবে না, বাধা দেবে না। আরটা এত বড় হয়ে গেছে, আরটা এরকম হয়ে গেছে, এটা না CH3 ছিল, ছোট আছে, বন্ডিং করে নিচ্ছে। আর যদি এরকম থাকতো CH2 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 ডট ডট, তাহলে জলের অণু আসতে পারতো না, এত বড় গ্রুপ দ্বারা বাধা সৃষ্টি হতো, স্টেরিক ইফেক্ট দেখা যেত, জলের অণুটা আসতে পারতো না। বা হাইড্রোফোবিক পার্টটা বেশি বলে জলকে সে বিকর্ষণ করবে, যে সরে যা, জল আমি তোকে ঢুকতে দেবো না। সেই জন্য কম আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলো জলে দ্রবীভূত হয়ে যায়, বেশি আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলো জলে দ্রবীভূত হতে চায় না। আশা করি বুঝতে পেরে গেছো। যদি আরো কোনো প্রশ্ন থাকে আর তোমরা যদি দেখে নিয়েছো এতক্ষণে, তাহলে আমাকে জিজ্ঞাসা করে নাও, আমি বলে দেবো এখনই। আর নিজে থেকে প্রশ্নগুলো পড়ে নেবে। কয়েকটা আছে যেখানে হাইড্রো মানে নন পোলার যৌগ হাইড্রোজেন বন্ডিং করে, যেমন ক্লোরোফর্ম আছে, বা CH3CN আছে। CH3CN এটা একটা অর্গানিক যৌগ, মিথাইল সাইনাইড, কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে। আবার ক্লোরোফর্ম আছে CaCl3, সেও হাইড্রোজেন বন্ডিং করে ক্লোরিন থাকার সত্ত্বেও, কিন্তু হাইড্রোজেন বন্ধন সবারই সাথে করবে না। যদি খুব তীব্র আকর্ষণ কোনো যৌগ থাকে, যেমন অ্যাসিটোনের সাথে করে নেবে। এরকম কিছু আছে, বক্সের মধ্যে আছে, শেষের দিকে, চ্যাপ্টারের শেষের দিকে একটু দেখে নেবে এই জায়গাগুলো। তাহলে আর কিছু বাকি রইলো না, সবগুলোই বলে দিলাম, প্রায় সব টাইপের বলে দিলাম। হাইড্রোজেন বন্ধন শেষ। কেমিক্যাল বন্ডিং এর আর একটা টপিক শুধু বাকি রইলে, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, সেটা নেক্সট ক্লাসে আমি বলবো। এখন পর্যন্ত যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে আমাকে করো।